গুড মর্নিং এভরিওয়ান। এই যে উঠে পড়লাম ঘুম থেকে। তো জুয়েও উঠেছে, জুয়ের পাপা এখনো উঠেনি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। এখন ব্রাশ করবো, মুখ ধোবো, তারপরে বাকি কাজ। তো কথা শোনো না, তা আমি যখন কথা বলতেছি তুমি কেন কথা বলবা? তা খাও একবার। তো সেদিন এই জায়গায় একটা ওই ডাবল টেপ গুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, আবার খুলে গিয়েছে। কি অবস্থা! জুইকে সন্ধ্যাবেলার টিফিনটা দেওয়ার পর আর আমার সন্ধ্যাবেলা যদি কোনোদিন চা খাওয়া হয় তাহলে কাপ আর এই প্লেট বাটি সব ঘরেই থেকে যায়, আর বের করে রাখার কথা মনেই থাকে না। তো সকালবেলা উঠে এই যে বের করে নিলাম, আর আগের ধোয়া বাসনগুলো সব গুছিয়ে রাখছি। এখন এটো বাসনগুলো বের করে নিয়ে যাব সব মাজতে। ট্রাঙ্কটা এখানে রাখার পর থেকে ট্রাঙ্কের উপরেও টুকিটাকি জিনিস রাখা হয়, তো এই জন্য উপরটাও ঝাড়া মোছা করতে লাগে। অনেকেই এই ট্রাঙ্কের উপরে প্লাস্টিক বিছিয়ে দিতে বলেছিলে, কারণ প্লাস্টিক বিছালে কি পিছলা হবে জানো, তো এই জন্য কোনো কিছু রাখা যাবে না। এই জন্য আমি ওটার মধ্যে বিছাই না কোনো কিছু। আর এমনিতেই অনেক হিবিজিবি হয়েছে এই জায়গাটা, তারপরে আবার যদি কভার লাগাই সবগুলোতে তো দেখতে কেমন যেন লাগে, আরও সেই আগের মতো ওই পোকামাকড়ের ভয় সৃষ্টি হয়। আর এমনিতে ঘরের ভিতরে যখন ছিল তখন তো কভার দিয়ে রেখেছিলাম, কভারের ভিতরে অনেক ছোট আরশোলার বাচ্চা হয়েছিল, তো এই জন্য এবার আর কভার লাগাইনি। আমি দেখেছি যতই এক এক করে জিনিসগুলো ঘর থেকে বের করি আর অন্য জায়গায় রাখি ফাঁকা করার জন্য ঘরের ভিতরটাকে, ততই দেখি আবার সেই ভর্তি হয়ে থাকে। কারণ এই যে কয়েকদিন আগে ট্রাঙ্ক বের করলাম, আরও গ্যাসের রান্নার টেবিল বের করলাম, আবার সেই দেখো অল্প একটু জিনিস রাখতে না রাখতেই ভর্তি হয়েছে, কারণ ঘরের জায়গাটাই এরকম ছোট্ট। যাক, এই যে বিছানা চাদর বালিশ কভার এগুলো ধুয়ে দেবো বলে বের করে নিয়ে আসলাম। আজ ভাবছিলাম যে মিস্ত্রিগুলো এইখানে কাজ করার আগেই, মানে শুরু করার আগেই আমি আমার কলের পাড়ের কাজগুলো কমপ্লিট করে নেব, কিন্তু আর হইল কোথায়। তবে কি বলতো, বিবানদের ঘরের ব্যাক সাইডটা যেই প্লাস্টার করা হচ্ছে তাতে কিন্তু আমাদের কলের পাড়ের সৌন্দর্যটা আরও বেড়ে গেল। আবার যদি জুয়ের ঠাম্মিদের ঘরের এই ব্যাক সাইডটা প্লাস্টার করা হয় আরও বেশি ভালো লাগবে। তবে আমার মনে হয় না এই ব্যাক সাইডটা আর প্লাস্টার করবে কখনো, কারণ এখনও ঘরের ভিতরেরই কত কাজ বাকি আছে, যেমন বারান্দার মেঝেটা প্লাস্টার করা বাকি। ও হ্যাঁ, আর একটা কথা, আমার জন্মদিনে তোমরা কেক কাটা তো দেখলে, কিন্তু কেকটা কিসের উপরে রেখে কাটলাম সেটা তো বলাই হয়নি তোমাদেরকে। আমাদের যে ওই কালো রঙের বালতিটা ছিল, চালের যে ড্রাম, মানে যেখানে চাল রাখি আমরা, ওই বালতিটা রেখে তার উপরে একটা কাঠের বক্স রেখেছি। বক্সটা রাখার পর তার উপরে আমার সাদা ওড়নাটা দিয়ে কভার করে দিয়েছিলাম, যাতে টেবিলের মতো দেখতে লাগে। কারণ টি টেবিলটা হচ্ছে কিছুদিন আগে আমাদের বিছানার পাশে ছিল, তো যেহেতু আরও নতুন জিনিস ঢুকিয়েছি ঘরে, আর ঘরটা ফাঁকা করব বলে র্যাক ঝুড়িটা এই সাইডে নিয়ে এসেছি বিছানার পাশে, তো ওই জন্য টি টেবিলটা বের করে শাশুড়িমাকে দিয়েছি। তো ওটা ধুয়ে একদম নতুন ঘরে রেখে তালা লক করা ছিল, মানে তালা লক করে রেখে গিয়েছিল, তো এই জন্য ওটা আর বের করতে পারিনি। তো ওই রকম করেই চালের ড্রাম দিয়ে টি টেবিল বানিয়ে ম্যানেজ করে আর কি কেক কেটেছিলাম। এবারে কেক তো কাটা শেষ হয়ে গেল, কিন্তু আমার ওই ওড়নাটার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। জুইয়ের পাপা কেক হাত দিয়ে ধরেছে আর ওড়নাটাই মুছেছে। আর ওই সাদা রঙের থ্রি পিসটা এখনও নতুনই আছে, বেশিরভাগ তো ওড়নাটাই ব্যবহার করা হয়েছে, আর প্যান্টটা আর জামাটা কিন্তু এখনও ঠিকই আছে, মানে কুর্তিটা। তো ওড়নাটা ভিজিয়ে রেখে দিলাম, যদি দাগ বসে যায় এটাই ভাবছিলাম। কেকের দাগ যদিও বা আমার মনে হয় বসবে না। তো বাসনটা মেজে ধুয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচি। ওই যে বললাম না তোমাদেরকে, মাঝে মধ্যে কেন জানি মনে হয় কিছুই ভালো লাগতেছে না, ক্লান্ত হচ্ছি না কাজ করে করে, কিন্তু তারপরও কেমন যেন একটু মনে হয় কিছু ভালো লাগছে না, তাই ওকে এসে বলছিলাম। আর এই জায়গায় সুপারি গাছগুলো ঘন হয়েছে, ওটাই দেখিয়ে দিচ্ছিলাম যে দুটো সুপারি গাছ তুলে তো অন্য জায়গায় লাগাতে পারো, আর না হলে লিচু গাছটা। কিন্তু লিচু গাছ তুললে তো আমার মনে হয় ওইটা আর বাঁচবে না, কারণ এত বড় হয়ে গিয়েছে। যদি প্রথমেই লাগিয়ে দিতাম অন্য জায়গায় তাহলেই ভালো হতো, একদম ভিতরে পড়ে গিয়েছে সুপারি গাছের। আর সুপারি গাছগুলো যদি এখন তুলে অন্য জায়গায় লাগানো না হয়, বেশি বড় হয়ে গেলে তখন আর লাগানোই যাবে না, আর বেশি ঘন থাকলে সুপারি ভালো হবে না। বেশ অনেক দিন হয়ে গেল টুলে বসে আর বাসন মাজা হয় না, টুলটার কথা ভুলেই গিয়েছি। বাথরুমেই রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরও এইটুকু যে এখান থেকে নিয়ে যে বসে বাসন মাজবো সেটাই আর করা হয় না। তো যাক, এদিকে এই বিছানা চাদরগুলো একটু কেচে দিয়ে ওইদিকে স্নানটা করে নেব। এই দেখো কি রং উঠতেছে, আর এই রং উঠেই একদম হালকা কালার হয়ে গিয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অনেকেই বলেছিলে না যে কালী পুজোতে তোমাদের ওখানে
মানে কালী পূজার আগে ধনতেরাসের দিন বা কালী পূজাতেও লক্ষ্মী পূজা করা হয়। তা ওই কমেন্ট দেখে আমি আমার এক যাকে জিজ্ঞাসা করলাম যে ধনতেরাসের দিন যদি লক্ষ্মী পূজা দেই তাহলে কেমন হয়। বলে যে না, এখানে ধনতেরাসে লক্ষ্মী পুজো দেয় না, তুই রাস পূর্ণিমাতে দিস। এমনি ধনতেরাসের দিন তুই হচ্ছে ঠাকুরটা বসাতে পারবি, কারণ ওই দিনটা ভালো দিন, এরকমটাই বললো। তো আমি ওই কমেন্টের কথা অনুযায়ী বললাম যে ওই দিন নাকি ধনতেরাসের দিন নাকি পূর্ণিমাই থাকে, অমাবস্যা লাগে না, তারপরে নাকি অমাবস্যা লাগে, কিন্তু বললো যে অমাবস্যাই পড়ে। যাই হোক, বললো আর কি যে রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজোটা দিতে, আর ওই ধনতেরাসের দিন হচ্ছে ঠাকুর বসাতে যদি পারি। তোমরা তো জানোই অনেক দিন থেকে আমার ইচ্ছে আমার ঘরে আমি ঠাকুর বসাবো। তারপরে সিংহাসনও নিয়ে এসে রেখে দিয়েছি। সিংহাসন কি কেউ এমনি করে আর ইচ্ছে করে এমনিতে ফাঁকা রাখে বলো? তারপরে অনেকেই আমার ঘর তোলা দেখার অপেক্ষায় আছো, মানে আমাদের নতুন ঘর হবে কবে থেকে কাজ শুরু করব, খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। সব কিছু সময়ের অপেক্ষা, বলো? একটু সময় হাতে নিয়ে করলে সব কাজ ভালো হয়। করলে তো যেমন তেমন করে করাই যায়, কিন্তু একটু সময় হাতে নিচ্ছি যাতে কাজটা অনেক সুন্দর করে অনেক মনের মতো করে করতে পারি। রোদ তো আছে প্রচুর পরিমাণে, তাই চলে আসলাম পিছনের দিকে জামা কাপড়গুলো মেলে দিতে। আর বিশেষ করে বিছানার চাদরটা আজকেই বিছিয়ে দেবো। ওই সাদা রঙের বিছানার চাদরটা আর ভালো লাগছে না, তাই এটা শুকাইলেই বিছিয়ে দেবো বলে এই রোদের মধ্যে নিয়ে আসলাম। নাহলে তো বাড়ির ভিতরে বড় একটা টার বেঁধে দিয়েছে বাবা, ওখানেই দিতে পারতাম, কিন্তু এখানে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে বন্যা হলো, বন্যায় কিন্তু অনেক পশু ভেসে এসেছে। তার মধ্যে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে, মনে হয় ঘোকসাডাঙ্গার ওইদিকে, কয়েকজন মানুষকে নাকি বনের যে শূকর থাকে মেরে ফেলেছে। তো ধোয়া ধুই করে ভাবলাম স্নান করি, তার আগে এই যে চুলের মধ্যে তেল দিয়ে দিলাম, কারণ চুলটা এত পরিমাণে পড়ছে। আর আমার আগের থেকে অভ্যাস, যখনই তেল দেওয়া বন্ধ করি অনেক কয়েকদিন হয়েছে তখন চুলটা খুব পড়ে, তো এই জন্য তেল দিলাম। কেমন যেন লাগছিল তেল না করেও, তেল না দিয়ে আর থাকা যাচ্ছে না। আজকে তেল দিলাম, আজকে আর চুলটা ধুবো না, একদম কালকে শ্যাম্পু করব। তারপরে গন্ডার বেরিয়েছে আর যে বনের শূকর বেরিয়েছে সেটাকে কিন্তু এখনো ধরতে পারিনি, এই জন্য মানুষকে মেরে বেড়াচ্ছে। আর মাইকিং তো চলছে, সকালবেলা মাইকিং হচ্ছে, সন্ধ্যাবেলা মাইকিং হচ্ছে, যে সবাই যেন সাবধানে থাকে। তারপরেও কিন্তু কয়েকজন মানুষকে মেরেছে। এই জিনিসগুলো খুব ভয় লাগে, বলো কোন সময় কোন দিক দিয়ে যায়। আর কিছুদিন আগে আমাদের এদিকে হাতি বেরিয়েছিল, তারপরে বাইসন বেরিয়েছিল, তো এই জন্য খুব ভয় লাগে আর কি। তো যাক, এদিকে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ুটা দিয়ে সবে একটু বসে রেস্ট করছিলাম, তারপরে ওদিকে দেখি বাড়ির সামনের দিক থেকে ডাক আসতেছে যে ওই যে জিনিস থাকে না হরেক মাল, ওইগুলো দোকানে এসেছে। আমি মাঝে মধ্যে এরকম দোকানি বাড়িতে আসলে কিছু না কিছু নেই, তো জুয়ের পাপা বলছে কিছু নিবা নাকি, তাই গিয়ে ভাবলাম দেখি একটু। তো অনেকেই তোমরা বলো না যে জামা কাপড় ধোয়ার জন্য আর একটা কিছু নিতে, তো একটা তো বালতি আছে, বালতির মধ্যে ভিজিয়ে রাখলে ওটার মধ্যে ধোয়া অসুবিধা হয় একটাতে, বারবার করে এই বালতিতে একটা আর একটা বাসন হলে সুবিধা হয়। এরকম একটা গামলা আমি নিয়েছিলাম অনেকদিন আগে বাসন মাজার জন্য, এখনো কিন্তু ভালোই আছে, অনেক মজবুত। তো আজ ভাবলাম একটা নিয়ে নিই। এই সবগুলোর দাম কি ওইটাও না বড় না, একে না রে, আলাদা আলাদা আছে, বড় আর ছোট আছে না। আর ওইটা নিতে চাইলাম বালতি, বালতিগুলো চাল রাখার জন্য, কিন্তু ভাবলাম যে বালতি নিয়ে একটা আছে। এখানে বাসনগুলো রাখলে না ধোয়ার পর জলটা ঝরে পড়ে যাবে। বলছে সুতি শাড়ি দিয়ে 3টা শাড়ি দিয়ে একটা গামলা তুমি নিতে পারবে, কিন্তু সুতি শাড়ি তো আমার নেই, যেগুলো আছে সেগুলো নতুনই আছে। বিয়ের পর যে কটা সুতি শাড়ি নিয়েছি তারপর তো সুতি শাড়ি কেনাও হয় না, আর ওইগুলোই বেশি পরি না, শুধু বাড়ির কোনো অনুষ্ঠানে পরি, তাই টাকা দিয়েই কিনে নিলাম। আর ঝুড়িটা হচ্ছে 100 টাকা, আর গামলাটার দাম বলছিল 140 টাকা, কিন্তু আমি বলেছিলাম 120 টাকা, মানে 100 টাকা বলেছিলাম, বলছি দুটো জিনিসে 200 টাকা দেবো, কিন্তু 100 টাকা দিয়ে দেয়নি গামলাটা, 120 টাকা দিয়ে পরে নিলাম। যাক, মাঝে মধ্যে কিন্তু বড় দোকান থেকে জিনিস কেনার থেকে এই যে বাড়িতে ছোটোখাটো দোকানগুলো আসে সেখান থেকেও একটা দুটো জিনিস নিতে গিয়ে সংসারের অনেক কিছু জিনিস কেনা হয়ে যায়, আর অনেক সুন্দর করে গোছানো হয় সংসারটা, তাই না? তো ঝুড়িটা এনে আগে ধুয়ে নিয়ে আসলাম, আর নিয়ে আসার পর এই যে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর বড় বাসনগুলো গামলাগুলো এইগুলো ওই স্টিলের র্যাক ঝুড়িতে জায়গা হয়, ধোয়ার পর সুন্দর করে ঝুড়িটাতে রেখে দিলে চারিদিকে দেখতে অগোছালো লাগবে না, আর হাতের কাছে খুঁজেও পাবো।
ভিডিও আপলোড দিচ্ছিলাম, হঠাৎ করে জুই কোথা থেকে 1 প্লেট জাম্বুরা নিয়ে আসলো। এগুলোকে আমরা জাম্বুরাই বলি। তো এই যে ভিডিও আপলোড দেওয়া হলো, এখান থেকে গিয়ে স্নান করব। আর তার আগে দেখো দাদা মাখিয়েছে বাতাবি লেবু, তো জুই নিয়ে আসলো, খাচ্ছে জুই। আমাদের এদিকে সবাই বলে যে সর্দি কাশি থাকলে এই বাতাবি লেবু খেতে হয় না। বাতাবি লেবু মানে টক জিনিস আর কি, কিন্তু ইউটিউবে সবাই কমেন্ট করে বলে যে এগুলো খাওয়া নাকি ভালো। তবু খায় মাঝে মধ্যে, জুই খায়। ভাত দিয়ে যেমন লেবু খাওয়াই, লেবু শরবত বানাইলে খাওয়াই। কারণ আমার ভাল লাগে ওই জন্য আমি খাই। কারণ আমার ভাল লাগে এই জন্য আমি খাই। তো আপলোড দেওয়া কমপ্লিট হলো, আর স্নান করে আসলাম, এসে ভাত রান্না করে নিলাম আর সবজি বানাইতে চাইলাম, কিন্তু বাবা ওরা নাকি মাছ নিয়ে এসেছে, তো মাছের ঝোল বানাচ্ছে, মাছের ঝোল দিবে। আর আমি ভাবলাম জুইয়ের খাওয়াটা দেরি হয়ে যাচ্ছে, একটু বেগুন ভাজা করে নিই। বেগুন ভাজাটা আমি পেঁয়াজ দিয়ে কখনোই করি না, কিন্তু জুইয়ের পাপা পেঁয়াজ কেটে দিয়েছে কতগুলো, তো দিয়ে দিলাম। বলছে পেঁয়াজ দিয়ে করো, দারুণ লাগবে, কিন্তু পেঁয়াজ দিয়ে করলে ভালো হয় না। যাক, তারপরে একটা ডিম ছিল, ডিম ভেজে নিচ্ছি। তো এই যে ডিমটা ভেজে নিলাম, ডিম আর বেগুন ভাজা দিয়ে আপাতত জুইকে খাওয়াই দিই। তো এই হচ্ছে জুইয়ের এখন খাওয়া, ডিম ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে মাছ, টমেটো দেখা যায় না, মাছ ভাজা, টমেটো। তো আপাতত জুইকে ওইগুলো দিয়ে খাওয়াই দিলাম, তারপরে আমরা এই যে খেতে বসে পড়েছি। আর ওটা অভ্যাস দুপুরবেলা খেতে বসে ফিল্ম দেখবে, আর অন্য সময় কিন্তু দেখা হয় না সারাদিনে টিভি। আর ওই রাতের দিকে দেখা হয়। কুয়াশা পড়তেছে, দেখো ওদিকে, এদিকে এদিকে দেখো, ওদিকে দেখো কুয়াশা পড়তেছে। ঠান্ডার দিন পড়তেছে, তাও যদি তুমি ফ্যানের হাওয়া খাও। ধান গাছগুলো কিন্তু সেই এগুলো ধান কি এত বড় হয় নাকি? মনে তো হয় ছোট হয়, মনে হয় সার বেশি বেশি থেকে অত সুন্দর হচ্ছে না। দেখো বাকি ধানগুলো দেখো, মাঝখানের ওইদিকের ধানগুলো অনেকটা ছোট, কিন্তু দেখো এদিকের গুলো লম্বা, হ্যাঁ না? এইটা আমাদের জমি, কিন্তু আমাদের কাছে নেই, অন্যজনের কাছে বন্ধক রাখা আছে। সন্ধ্যাবেলা এই জন্যই এই দিকটাতে আসতে ভয় লাগে, কত বড় শিয়াল যাচ্ছে দেখছো। গিয়ে সোজা ধানবাড়ির মাঝখানে ঢুকলো। মানে একা যদি এদিকে একটা বাচ্চা বা ছাগলের বাচ্চা যে কোনো কিছুর বাচ্চাকে পায়, তাহলে ধরে নিয়ে যাবে। এর কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা জমি আমাদের বন্ধক রাখা আছে, আর এই জমিটা, টোটাল এই দুইটাই জমি, আর এই দুইটাই বন্ধক রাখা আছে। তবে এইটা আমাদের বাড়ির একদম কাছাকাছি পড়ে, আর এইটা যদি কখনো বের করতে পারি তাহলে আমাদের শাকসবজি চাষ করতে অনেক সুবিধা হবে, খাওয়াও হবে, বাড়ির পাশে থাকলে দেখাশোনাও করা হয়। যদি কখনো ঘরটা দেওয়া কমপ্লিট করতে পারি, তারপরে নেক্সট টার্গেট আছে এই জমিটা বের করা। কারণ আমার খুব ইচ্ছে যে বাড়ির কাছে জমিটা থাকলে আমরা লাউ শাক, তারপরে রসুন, তারপরে অনেক কিছু শাক সবজি যেটাই মন চায়, ধনে পাতা, সব কিছু লাগাতে পারবো, তাই না? বেশি জায়গা জমিনের দরকার হয় না। অনেক সময় দেখবে বেশি জায়গা জমিন থাকার পর অনেক পড়ে থাকে, কোনো কাজে লাগানোই যায় না। আবার অনেক সময় দেখবে সামান্য একটুতেই মানুষ বুদ্ধি খাটিয়ে কত কিছু করে, যদি একটু সময় দেওয়া যায়। তো বিছানার চাদরটা বললাম না শুকাইলে বিছিয়ে নেব, শুকিয়েও গিয়েছে আর বিছিয়েও নিলাম। তো বিছানোর আগে একবার ভালো করে ঝেড়ে নেই, কারণ ওই পিছনের দিকে দিলে যে ঘাস, বাইরের দিকটাতে এখন ঘাস নেই, ভিতরের দিকটাতে। তারপরে সন্ধ্যাবেলা একটু সামনের দিক থেকে হাঁটাচলা করে এসে জুইকে যে দুধটা জাল দিয়ে দেই, আর ওকে পড়াচ্ছি। বই পড়তে চাই না ইদানিং। তো জুইকে মশারির ভিতরে পড়তে দিয়েছি, কারণ ও বলছে যে মশা কামড় দিচ্ছে, জন্য বললাম মশারির ভিতরে পড়ো। লেখো 1 to 10 পর্যন্ত লেখানো পড়ানো হলো। এখন বাজে রাত 8টা। এখন আমি রান্না বসাবো। ভেবেছি ভাত আছে মনে হয়, রাতে আর ভাত বানাতে হবে না, সবজি বানাতে হবে। তো এখন দেখি ভাত অল্প একটু আছে, তো ভাতও প্রেশার কুকারে বসিয়ে তো দিতেই হবে, কারণ জুই খাবে। ঠান্ডা ভাত তো জুইকে খাওয়ানো যাবে না। আর ডিম আছে একটা, তো ডিমটা সেদ্ধ দেবো। এই যা সবজি আমি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, খোসা ছড়িয়ে নিয়েছি, ভাতের মধ্যে দেবো বলে। চলো তো চলো রাতের রান্নাটা ঝটপট করে ফেলি। এই যে এখানে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, হালকা হালকা খোসা আছে, কোনো ব্যাপার না ওইটুক। আর এখানে মূলাটা কেটে নিয়েছি, মূলা ভাজা করব বলে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি। বেশি করে ঝাল দিয়ে ভাজা করব, কারণ জুই মূলা ভাজা খায় না। তো জুইকে ডিম দিয়ে আলুর ঝোল বানিয়ে দেবো, ওটাই জুইকে খাওয়াই দেবো। এই প্রেশার কুকার নিয়েছি, এখন বসিয়ে দেবো।
সব থেকে প্রিয় জিনিস যেটা সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। আমার খুব প্রিয়। রাতে করে একটু গরম ভাতের সাথে এই চাটনি হলে না খাওয়া দাওয়াটা জাস্ট জমে যায়। কি সুন্দর সেন্ট। এইগুলো মানে একদম টাটকা না, পাকে পেকে গেছে টাটকা না, সকালের না, এগুলো মনে হচ্ছে কয়দিন হয়ে গেল। দেখো এই দেখো পাতাগুলো অনেকটা মানে হলুদ হয়ে গিয়েছে। আর এই শাকগুলো না তাড়াতাড়ি যে ইসে হয়, হলুদ হয়ে যায়। মূলাটা ভাবছিলাম বেগুন আলুর ঘন্টতে দেব, আলু তো আছে, বেগুনটা আপাতত নেই, তাই এই 2-3টে মূলের হচ্ছে ভাজা করব বলে ভাজাটা বসিয়ে দিলাম। আর বেশি কিছু মশলা দেব না। মূলা ভাজাতে প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম মূলাটা, তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ধনেপাতা দিয়েছিলাম। আর দেখো ওকে লাগিয়ে দিয়েছি ধনেপাতাটা বেছে দিতে, ও কি করছে একটা একটা করে বাছতেছে। আর পরে আমি লক্ষ্য করলাম যে এতক্ষণ সময় কেন লাগতেছে। এখন দেখি যে যতগুলো হলুদ পাতা ছিল সব একটা করে বেছে ফেলে দিয়েছে। আর জুয়ের বিস্কিটটা নিয়ে আসলো, আর এই বিস্কিটটা দেখো একদম 4 কোনা, মারি বিস্কিটে কিন্তু 4 কোনা, দেখতে একটু অন্যরকম, খেতে ওই সেম স্বাদ। অন্য সময় গোল বিস্কিটটাই নিয়ে আসে। যে কোনো কাজ দুজনে মিলে করলে অনেক তাড়াতাড়ি হয়। এই যে ধনেপাতাটা যদি ও বেছে না দিত তাহলে আমি আজকের এটাকে বানাতামই না। ও জানে ধনেপাতার চাটনি আমার খুব প্রিয়, এজন্য বলছে তুমি না চাটনি হলে তোমার খাওয়া দাওয়াটা ভালো হয়, তো এই জন্য আমি বেছে দিচ্ছি, তুমি করো চাটনিটা। এইটুকু ধনিয়া বাছতে মনে হয় 1 ঘন্টা লাগাই দিলা তুমি। ফ্রেশ ধনিয়া ধুয়ে দাও এখন। তো এই যে আলুর ঝোল আমার রেডি। ধনে পাতাগুলো দিয়ে দিলাম, তারপরে যে একটা ডিম জুয়ের জন্য দিয়ে দিলাম এখানে। এখন একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেবো ভালো করে ফুটে আসলে। আর ধনে পাতা, বাকি ধনে পাতাটার চাটনি বানাবো। বেড়ে নিয়েছি বড় গামলাটার মধ্যে। তো এই যে আমার রান্না কমপ্লিট। এখানে আছে ভাত আর ধনে পাতার চাটনি। একটা জিনিস দেখো, এই ধনে পাতার চাটনিতে আমি কি বলতো, বাটার সময় একবার পেঁয়াজ দেই, আবার একটু করে পেঁয়াজ না কেটে দিলে আমার একদম ভালো লাগে না, বলো? কিন্তু আমার অভ্যাস কিন্তু না। আসেন ফেভারিট আমার আলুর ঝোল। গরম গরম, খালি পাপড় যদি ভাজতে আরো সেই তো। পাঁপড়ের কথা বলতেই পাঁপড় ভেজে নিয়ে আসলো। যাক, আরো বেশি ভালো হবে খাওয়া দাওয়াটা। তো এই যে ভাত বেড়ে নিচ্ছি এখন। আর ধনে পাতা থাকলে সত্যি আমার রাতের হোক বা দুপুরবেলার হোক খাওয়া দাওয়াটা ভালো হয়। শুধু ধনে পাতা না, যে কোনো কিছু একটা মাখা হোক, পেঁয়াজ যাতে এরকম করে থাকে গোটা গোটা একটু দেওয়া কেটে, তাহলে ভালো হয়। সেটা আলু সেদ্ধ হোক বা কচু সেদ্ধ হোক। একটাই ডিম তো, এটা জুই খাবে। আর এই রকম করে আলুর ঝোল সত্যিতেই দারুণ লাগে, একবার খেয়ে দেখো ভালো লাগবে। আলুটা কিন্তু আমি আগে ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর আমার মনে হয় পৃথিবীর যত রান্না আছে সব থেকে শর্টকাট রান্না হচ্ছে এটাই, আলুর ঝোল এভাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আগে জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমরা খাবো। আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।